দেশ ত্যাগের আগে বেনজিরের সরিয়ে নেওয়ার সম্পদের তথ্য জানতে বিএফআইইউকে দুদকের চিঠি, বর্তমান অবস্থান জানে না সরকার। আনারের লাশ গুমে জড়িত সিয়াম নেপালে আটক, ফিরিয়ে আনতে কাঠমান্ডুতে ঢাকার গোয়েন্দারা, শাহিনকে ফেরাতে ইন্টারপোলকে চিঠি। এবং কাল শুরু টি-20 বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে লড়বে যুক্তরাষ্ট্র কানাডা। প্রস্তুতি ম্যাচে রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে পুরো খবর। দেশ ত্যাগের আগে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ অর্থ সরিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ তা জানতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান জানান, দুদকের চিঠি অনুযায়ী নির্ধারিত সময়ে বেনজির হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজিরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই সরকারের কাছে। আরো জানাচ্ছেন শামীমা আক্তার। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ব্যক্তি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার সহ নানাভাবে দুর্নীতির মাধ্যমে তিনি গড়েছেন সম্পদের পাহাড়। এসব নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে সরকার। অভিযোগ তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। তদন্তে বেরিয়ে আসে তার সম্পদের বিশাল তালিকা। এইসব সম্পদ বেহাত হওয়ার শঙ্কায় দুদকের আবেদনের প্রেক্ষিতে তার নামে থাকা সকল সম্পদ ক্রয়ের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে আগামী 6 জুন বেনজিরকে এবং 9 জুন তার স্ত্রী ও সন্তানদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয় দুদক। কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পায় গত 4 মে সপরিবারে দেশ করেছে বেনজির আহমেদ। দুদক আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলমের কাছে প্রশ্ন ছিল, দেশ ত্যাগের আগে তার এই বিশাল সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টের কতটা অর্থ এরই মধ্যে সরিয়েছে, দুদকই বা কেন তাকে দেশ ত্যাগে বাধা দিতে পারল না। গণমাধ্যমে খবর পাচ্ছি উনি ব্যাংক থেকে অনেকগুলো টাকা উঠিয়ে নিয়েছেন। সে বিষয়গুলি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলি জব্দ করা হয়েছে, জব্দের সময় কত টাকা ছিল, আগে কত টাকা ছিল, যদি টাকা সরিয়ে নেওয়া হয় তাহলে সেটা কি ব্যাংকে নিয়েছে না ক্যাশ করে নিয়েছে। আর্থিক অপরাধের তদন্ত বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তারা দুর্নীতি দমন কমিশনের চিঠি অনুযায়ী কাজ করে যাচ্ছে। ওই কাজে পূর্ণাঙ্গ চিত্র পেতে অবশ্যই আপনার একটু সময় লাগবে। দুদক আইনজীবী আরো জানান, তার বিশ্বাস 6 জুন তিনি হাজির হবেন, তবে না এলে আইন অনুযায়ী তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি উনি না আসে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং উনি না আসলেও অনুসন্ধান কার্য সমাপ্ত করতে আইনে কোনো বাধা নাই। অনুসন্ধানের ভিত্তিতে মামলা হলে তাহলে এক ধরনের কনসিকুয়েন্স হবে, মানে যেটাই হোক অনুসন্ধান চলে পরবর্তী কার্যক্রম গ্রহণে আইনে কোনো বাধা থাকবে না, উনি থাকুক আর না থাকুক। এদিকে রাজধানীর এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজির আহমেদের অবস্থা নিয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে, তবে ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলেও জানান তিনি। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যে প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই। সূত্র জানিয়েছে, বেনজির আহমেদ দেশ ত্যাগের আগে ব্যাংক থেকে যেমন সরিয়ে ফেলেছে বেশিরভাগ অর্থ, তেমনি বিক্রি করে দিয়েছে দেশি বিদেশে থাকা ফ্ল্যাট সহ বহু সম্পদ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই, যেমনটি আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে বেনজিরকে নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুদক, কি জানতে চেয়েছে দুদক? ধন্যবাদ জুই আপনাকে। আপনি যেমনটি বলেছেন, আমরা দেখলাম প্রতিবেদনে আসলে দুর্নীতি দমন কমিশনের যিনি প্রধান আইনজীবী আছেন খুরশিদ আলম খান, তার সাথে আমার দুপুরে কথা হয়েছে। উনি যেটি বলেছেন যে আসলে 26 এপ্রিল যখন একটি কমিশন, একটি অনুসন্ধান টিম গঠন করে দেওয়া হয় এবং সেই টিম যখন তদন্ত করছিল, অনুসন্ধান করছিল, তখন কিন্তু সেই টিম একটি দুদকের যে টিম তারা কিন্তু বেনজিরের পাহাড় সম সম্পদের বিষয়ে জানতে পারে। তখন তারা নিজেরাই আদালতের কাছে চায় যে আমাদের সম্পত্তি ক্রয়ের নির্দেশনা চান এবং একটি আদালত সমস্ত সম্পত্তি তার ক্রয়ের নির্দেশও দেয়। এই সময় আবার তথ্য এলো যে বেনজিরের, যেভাবে পত্রিকার মাধ্যমে গণমাধ্যম প্রকাশ করলো যে বেনজিরের অগাধ সম্পদ রয়েছে, ঠিক একইভাবে আবার পত্রিকার মাধ্যমে জানা গেল যে বেনজির ইতিমধ্যে তার সপরিবারে দেশ ত্যাগ করেছে। এই অবস্থায় তখন দুদকই কিন্তু নিজেদের পক্ষ থেকে তারা আবার যে বাংলাদেশ যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে
তাদেরকে চিঠি দিয়েছে যে আসলে বেনজির এই সম্পদ কি ব্যাংকে আগে কত ছিল, এখন কি আছে, বা এই সম্পদ তারা সে নিয়ে গেলে এক ব্যাংক থেকে কি আরেক ব্যাংকে ট্রান্সফার করে নিয়েছে, না ক্যাশ করে নিয়েছে, না হুন্ডির মধ্যে মাধ্যমে নিয়েছে, এই পুরো বিষয়টি জানার জন্য দুদক ইতিমধ্যেই চিঠি দিয়েছে। এবং দুদকের আইনজীবী আমাকে জানিয়েছেন যে আরও একটি বিষয়, আপনি জানেন যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট আছে, যেটা হচ্ছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিদেশে তাদের কোন কোন দেশের সাথে তারা তথ্য আদান প্রদান করতে পারেন তারও কিন্তু একটু চুক্তি রয়েছে। তারা সেই চুক্তি অনুযায়ী আবার দেশে বিদেশে অনুসন্ধান করতে হবে যে আসলে বেনজির তার অর্থগুলো কোথায় কিভাবে সরিয়েছে। এটা তো জানেনি যে একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং কোনো কোনো দেশের সাথে আমাদের চুক্তি নেই, এটি জানাও যায় না, সুইস ব্যাংকের মতো অবস্থা। এ কারণে আসলে দুদক চিঠি দিয়েছে, এখন অনুসন্ধান চলছে। এবং আপনি বলছিলেন যে পত্রিকা এসেছে বেনজির দেশ ত্যাগ করেছে সপরিবারে, সেই জায়গা থেকে তলবে হাজির না হলে সাবেক আইজিপির বিরুদ্ধে দুদক কি পদক্ষেপ নেবে? না, দুদকের তলবের যেটা আমরা বলেছি, যে দুদক বলেছে যে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তলব করেছে, সেটা আত্মপক্ষ সমর্থন করেছে। আসলে এদেরকে তলব করা হয় হচ্ছে তাদেরকে তদন্তের সহায়তার জন্য, যে আপনি আদালতে এসে বলেন যে আপনার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ পাওয়া গেছে এটা ঠিক কিনা ঠিক। এটা শুধুমাত্র এক ধরনের একটা প্রক্রিয়া মাত্র। যদি তিনি হাজির হয়ে তার পক্ষে তিনি বলতে পারেন যে তথ্যগুলো অসত্য, তাহলে হয়তো তিনি কিছুটা তার পক্ষে তার একটু পক্ষ সমর্থন করতে পারবেন। আর না হলে দুর্নীতি দমন কমিশন তাদের অনুসন্ধান চালাবেন, অনুসন্ধানের পরে সেই অনুসন্ধানের মাধ্যমে যে সম্পদ পাওয়া যাবে তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হবে। মামলা যদি চলে তাহলে আপনি জানেন যে মামলার প্রক্রিয়ায় বিচার হবে। এগুলো হচ্ছে আসলে আইনানুগ ব্যবস্থা। এখানে যদি খুরশিদ আলম খান আমাদেরকে জানিয়েছেন বেনজির থাকলেও যেই ব্যবস্থাটা হবে, না থাকলে আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু বেনজিরের সহযোগীরা অনেক সম্পদ গড়েছে এমন তথ্য কিন্তু এসেছে, তাদের বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নেবে কি? না, ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন। যে আপনি ঠিকই বলেছেন যে আসলে বেনজির তো একটা ব্যক্তি, প্রতিষ্ঠান না, কিন্তু যে পুলিশ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে আমরা কোনো ব্যক্তির দায় নিব না। এক ব্যক্তির পক্ষে এত সম্পদ অর্জন করার জন্য একটা আসলে সম্ভব না, তাকে যদি কেউ সহযোগিতা না করে। সেই দিক থেকে দেখা গেছে তার বাহিনীর অধীনস্থরা তাকে সহযোগিতা করেছে, এমন তথ্য প্রমাণ কিন্তু আমাদের সাংবাদিকদের তদন্তেই চলে আসছে, এবং তারা সেই তথ্য প্রমাণ বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে উপস্থাপনও করেছে। সেই দিক থেকে দুদকের আইনজীবী বলেছে যে আসলে অপরাধ যেই করুক না কেন, বাংলাদেশে কোনো অপরাধী তার অপরাধের থেকে পার পাবে না, এবং যে যেই ধরনের অপরাধী করে না কেন বাংলাদেশের আইন অনুযায়ী বেনজিরের সহযোগী বা অন্য কেউ যদি তাকে সহযোগিতা করে থাকে সবারই বিচার হবে, এবং আইনের আওতায় সবাইকে আসতে হবে। এটি কিন্তু খুরশিদ আলম খান স্পষ্টভাবেই বলেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী শামীমা আক্তার। আপনাকেও ধন্যবাদ জয়ী। এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলেন সহকর্মী শামীমা আক্তার। ভারতে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। বৃহস্পতিবার তাকে আটক করে তারা। মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়ামের বাড়ি ভোলার বোরহানুদ্দিনে। আনার হত্যায় এ পর্যন্ত দেশে ৩ জন, কলকাতায় 1 ও নেপালে 1 জন আটক হলো। আটক সিয়ামের বিষয়ে তদন্তে কাঠমান্ডুতে ডিবি প্রধান হারুন সহ 4 সদস্যের গোয়েন্দা দল। শাহিনকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানায় ডিবি। ফজলে আদিত্যের রিপোর্ট। ভারতে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর লাশ গুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। বৃহস্পতিবার দেশটির পুলিশ তাকে আটক করেছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। আটক সিয়ামের বাড়ি ভোলার বোরহানুদ্দিনে। তিনি ছিলেন শাহিনের সহকারী। আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতার পুলিশও যোগাযোগ রেখেছে। 13ই মে কলকাতায় এমপি আনারকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান। আখতারুজ্জামানের সঙ্গে নেপালে তার সহযোগী সিয়ামের বৈঠক হয়। এর পরপরই হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ওরফে শাহিনও 20 মে দিল্লি হয়ে কাঠমান্ডু যান। সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় শাহিন। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের অনেকে নেপালে রয়েছে এমন ধারণা বাংলাদেশি গোয়েন্দাদের। ঘটনা খতিয়ে দেখতে নেপালে গিয়েছে ডিবি প্রধান সহ 4 সদস্যের গোয়েন্দা দল। আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশের অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আপনারা জানেন আমাদের যে যশোর ঝিনাইদহের মাননীয় সংসদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে। ডিবি প্রধান জানান, আখতারুজ্জামান ও সিয়ামের পাসপোর্ট, মুঠোফোন নাম্বার সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশের মহাপরিদর্শক আইজিপি ইন্টারপোলকে অবহিত করেন। এছাড়া আখতারুজ্জামানকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে ভারতেরও সহযোগিতা চাওয়া হচ্ছে।
ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এলাকায় এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এই নিয়ে এই ঘটনায় দেশে ৩ জন, কলকাতায় 1 জন ও নেপালে 1 জন আটক হলো। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার বিচার করবে ভারত, তারা চাইলে তদন্তে যুক্ত হবে বাংলাদেশ। এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মূল মানে এই মামলাটা আমাদের থাকতো। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সিয়ামের গ্রামের বাড়ি ভোলার বোরহানুদ্দিনে। তার পরিবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এলাকাবাসী। পরিস্থিতি জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এমপি আনার হত্যায় সিয়ামের সম্পৃক্ততা এবং আটক হওয়ার বিষয়ে কি বলছে এলাকাবাসী ও পরিবার, বিস্তারিত জানান। জুই, যেমনটি বলছিলেন, এমপি আনার হত্যাকাণ্ডের যে পরিকল্পনাকারী তার বাসা কিন্তু ভোলার বোরহানুদ্দিনে। আমরা আজকে বোরহানুদ্দিনে গিয়েছি এবং সেখানে তার যে বাবা মায়ের সাথে কথা বলেছি। তার বাবা মা যেমনটি বলছিল যে আসলে এই বিষয়টি সম্পর্কে তার বাবা মা কিন্তু কিছুই জানেন না। তবে তার বাবা মাকে সিয়াম বলেছিল যে তিনি অফিসের কাজে নেপাল যাচ্ছেন, এমনটি শুধু বলেছিল। এবং গত 25 মে থেকে কিন্তু ছেলের সাথে তাদের আর কোনো যোগাযোগ হয়নি। এবং আমরা প্রশ্ন করেছি যে আপনার ছেলে যেহেতু শেখ রাসেল ক্রীড়া চক্রে চাকরি করত, তো এরপরে কি চাকরিতে অংশগ্রহণ করেছে সেই বিষয়টি সম্পর্কে তারা জানে না। তবে সিয়াম তার বাবা মাকে বলেছে যে তিনি একটি চাকরি করছেন, ঢাকাতে অবস্থান করছেন, এমনটি বলছিল। এবং এই যে গত ঈদের সময় কিন্তু তিনি ঈদের আগে কিন্তু গ্রামের বাসাও কিন্তু এসেছিলেন। তো তার গ্রামের বাসার যে বন্ধু বান্ধব বা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু অনেকেই হতবাক। বাবা মা যেমনটি হতবাক, তার বন্ধু বান্ধবও কিন্তু হতবাক। তারা বলছিল যে সিয়াম দ্বারা আসলে এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে সেটি নিয়ে তারা হতবাক। তবে যখনই গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হয়েছে এবং তারা গণমাধ্যমের মাধ্যমে খবরটি জেনে তারা কিন্তু অনেকটাই ঘৃণা প্রকাশ করেছেন, অনেকটা নিন্দা প্রকাশ করেছেন। এবং তারা বলছিলেন যে এই হত্যাকাণ্ডের সাথে যদি সিয়াম জড়িত থাকে সেক্ষেত্রে তার ফাঁসির দাবিও করেছেন। এবং বোরহানুদ্দিনের যে পৌরসভার মেয়র রয়েছেন রফিকুল ইসলাম, তার সাথেও আমার কথা হয়েছে। তিনি বলছিলেন যে এটি একটি কলঙ্কের অধ্যায়, কারণ একজন সংসদ সদস্যকে হত্যা করা তার যে এলাকার জন্য একটি কলঙ্ক। এবং এই আসামিকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই দাবিটিও কিন্তু তুলেছেন। এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সাথেও আমি কথা বলেছি। তারা যেমনটি বলছিল, তারা বলছিল যে তার নামে ভোলাতে বা অন্য কোথাও কোনো মামলা রয়েছে কিনা বা কোনো অপরাধের সাথে তিনি সংশ্লিষ্ট রয়েছেন কিনা সেই বিষয়টিও কিন্তু তারা তদন্ত করছে। তো এ ছিল আমার কাছে জুই সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাতকের নিম্নাঞ্চলে তলিয়ে গেছে রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন 5 গ্রামের অন্তত 20,000 মানুষ। সেই সাথে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যার শঙ্কায় উপজেলার 50,000 মানুষ। সহকর্মী মেহেদি হাসানের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হুহু করে ঢুকছে পানি, বাড়ছে বন্যার শঙ্কা। শুক্রবার থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত কমায় জাদুকাটা, কুশিয়ারা ও রক্তি নদীর পানি কমলেও পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে ছাতকের সুরমা নদীর পানি। শনিবার দুপুর নাগাদ 24 ঘন্টায় সুরমা নদীর পানি 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। নদীর পানি বাড়ায় ছাতক উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চলের মুক্তিয়ারখলা, হরিপুর সহ 5 থেকে 6টি গ্রামের প্রধান সড়ক তলিয়েছে পানিতে। এতে ছাতক উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের।
রাস্তার মাঝে এবার সারা বাড়িঘর এবারে পানি পিছনে তা আটু পানি রাস্তাঘাটে এবার বুড়াইয়া করে পানির কল করে লাগছে আমরা খুব অসুবিধা। সড়ক পথের বিকল্প হিসেবে নৌকায় যাতায়াতের চেষ্টা করলেও স্রোতের ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। রাস্তাঘাট আমরা তলে এসে আমরা চলতে খুব কষ্ট আর কি। কোনো বাজারে যাইতে পারতেছি না, কোনো বাসা যাইতে পারছি না, কোনো লাগা বাড়িতে যেতে পারছি না, অনেক প্রচুর পানি। গরু বাছুর নিয়ে আসতে বাড়িতে সমস্যা, রাস্তাঘাট পড়ে গেছে অনেক সমস্যা, অনেক সময় দেখা যায় নৌকা নাই অনেকে, এদের আরো বেশি সমস্যা দেখা দেয়। তবে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ। আমাদের কাছে প্রচুর খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী মজুদ আছে, আমরা খুব ভালোভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারবো। হু হু করে পানি ঢোকায় বন্যার কবলে পড়ার শঙ্কা স্থানীয় 50,000 মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জের আগাম বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা, কোন কোন অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে, বিস্তারিত জানাবেন। আমরা এর আগের খবরগুলোতেও জানিয়েছিলাম যে সুনামগঞ্জে আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, যার কারণে আসলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি অনেকটাই কমেছে। এখন কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 59 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ছাতকে সকালে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলো, এখন বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সারাদিনে 4 সেন্টিমিটার পানি কমেছে। এবং আমরা যে সড়কগুলো নিমজ্জিত হওয়ার খবর জানিয়েছিলাম এর আগের খবরগুলোতে, এই রাস্তাগুলো এখন পানি কমেছে এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি। আমরা কথা বলেছি সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যেহেতু বৃষ্টিপাত নেই সেহেতু পানি আসলে কমে যাবে, হাওরে পর্যাপ্ত রাস্তা করে দেওয়া হয়েছে এবং দ্রুত এগুলো পানি যদি হাওরে ঢুকে যায় নদী থেকে পানি কমে যাবে। এবং যদি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। জানাবো খেলার সংবাদ। রাত পোহালেই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলছে দুদল। জয় দিয়ে বিশ্বকাপের শুরুটা রাঙানোর লক্ষ্য দুদলের। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে ভোর 6:30 শুরু হবে খেলা। রিফাত আঞ্জুমের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আইসিসির দুই সহযোগী সদস্য যুক্তরাষ্ট্র ও কানাডা। আয়োজক হয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। সরাসরি বিশ্বকাপ খেললেও কানাডাকে খেলতে হয়েছে বাছাই পর্ব। সংক্ষিপ্ত ফরম্যাটে এই ক্রিকেটে যুক্তরাষ্ট্রের সাফল্য বেশ ভালো। সম্প্রতি বাংলাদেশকে টি-20 সিরিজ হারিয়ে তারা জানান দিয়েছে তাদেরকে হালকাভাবে নেয়ার কিছু নেই। কোরি অ্যান্ডারসনের মতো ক্রিকেটার রয়েছেন দলে, সাথে স্টিভেন টেইলর, মোনাক প্যাটেলও আছেন, যারা সম্প্রতি দেশ ও স্ট্রাইক ব্যাট করেছেন। বোলিংয়ে আলী খান, নেত্রাভালকার মতো বোলার রয়েছেন, যারা বল হাতে রয়েছেন দারুণ ছন্দে। কানাডাকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করতে চাইবে স্বাগতিকরা। আমরা কানাডার বিপক্ষে খেলতে পছন্দ করি। বিশ্বকাপের প্রথম ম্যাচটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। তারা আমাদের বিপক্ষেও খেলতে পছন্দ করে। ম্যাচটা মোটেও সহজ হবে না। অন্যদিকে কানাডাও ছেড়ে কথা বলবে না। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে যুক্তরাষ্ট্রকে হারানোর অভিজ্ঞতা আছে দলটার। নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মতো দলকে হারিয়েছে তারা। ব্যাটিংয়ে অ্যারন জনসন, নিকোলাস কিটনের মতো দেড়শো স্ট্রাইক রেটে ব্যাট করা মারকুটে ব্যাটার রয়েছেন, যারা ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। সামর্থ্যের সবটাই দিতে চায় কানাডা, বলছেন দেশটির দলপতি। বিশ্বকাপে কানাডার হয়ে প্রতিনিধিত্ব করা বেশ সম্মানের। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার সেরা সুযোগ। আমরা এমন সুযোগই খুঁজছিলাম। সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে চাই। বোলিংয়ে আছেন কলিম সানা, নিখিল দত্তের মতো কার্যকরী বোলার। তাই তো যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপে শুরুটা রাঙাতে চাইবে কানাডা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এদিকে টি-20 বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে রাতে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। টপ অর্ডারে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার শেষ সুযোগ পাচ্ছেন শান্ত লিটনরা। ভারতও চাইবে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা ঝালিয়ে নিতে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে খেলা। রিফাত আঞ্জুমের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ সুযোগ বাংলাদেশের সামনে। প্রতিপক্ষ ভারত। মূল মঞ্চে নামার আগে শেষবারের মতো ঝালিয়ে নিতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে অনুশীলনে পুরো দল।
অনুশীলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন সৌম্য, লিটন, শান্ত। টপ অর্ডারের এ 3 ব্যাটার রান খরায় ভুগছেন। বিশ্বকাপের আগেই তাদের ফর্মে ফেরা জরুরি, তাই এ 3 জনের দিকে কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের বাড়তি মনোযোগ। সাকিব আল হাসানের ব্যাটেও রান নেই। প্রায় 1.5 বছর আগে টি-20তে পেয়েছিলেন 50, তাই ভারতের বিপক্ষে রানে ফিরে বিশ্বকাপ প্রস্তুতি সারতে চাইবেন সাকিব। টাইগার শিবিরে স্বস্তি দিচ্ছে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহর দারুণ ফর্ম। তাদের সাপোর্ট দিতেই টপ অর্ডারের ব্যাটারদের রানে ফেরা বেশি প্রয়োজন। বোলিং বিভাগ নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না বাংলাদেশকে। শরীফুল, মুস্তাফিজ, তানজিমরা আছেন ফর্মে, রিশাদ, শেখ মাহাদিরাও ভালো করছেন। তবে কঠিন হলেও ভারতের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি সারতে চাইবে টাইগাররা। অন্যদিকে শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা ভারত শিরোপার অন্যতম দাবিদার। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদবের মতো ভয়ঙ্কর সব ব্যাটার আছে দলে, যারা একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। আর হার্দিক পান্ডিয়া, শিভম দুবের মতো অলরাউন্ডার তো রয়েছেনই। বোলিং বিভাগে জশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজরা প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। বাংলাদেশকে হারিয়ে নিজেদের সামর্থ্য যাচাই করতেই মাঠে নামবে রোহিতের দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। সিনেমা নির্মাণের পাশাপাশি নাট্যজগতে নির্মাতা চয়নিকা চৌধুরীর বেশ সুনাম। তার নির্মিত নাটক থেকে গড়ে উঠেছিল জনপ্রিয় বেশ কিছু জুটি। ঈদুল আজহা সামনে রেখে রাজকুমার ও অপসরী নামের নতুন একটি টেলিফিল্মের কাজ শেষ করলেন এ নির্মাতা। এখানেও জুটি হয়ে অভিনয় করেছেন নতুন 2 মুখ। উত্তরার শুটিং হাউস ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ARM সাদাত। দুপুর গড়িয়ে সূর্যটা রওনা হচ্ছে পশ্চিম দিকে। পরন্ত বিকেলের পরিবেশ বান্ধব এই মুহূর্ত উপভোগ করতে ছাদে বিষণ্ণ মনে বসে আছে এক তরুণ। বিষণ্ণতা কাটাতে খুব যত্নে গাছে পানি দিচ্ছে সে। পরিবেশের এই মেলবন্ধনের খেলায় চলছে লাইট ক্যামেরা অ্যাকশনের দৃশ্য। বছরের সবচেয়ে বড় 2টি উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা। দেশ জুড়ে আনন্দ উল্লাসে উদযাপিত হয় উৎসবগুলো। এই আনন্দের পাল্লা ভারী করতে প্রতি বছরই নতুন নতুন নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক অনুষ্ঠানের পসরা সাজায় টেলিভিশন চ্যানেলগুলো। আর কিছুদিন পরই ঈদুল আজহা, আর এই ঈদকে সামনে রেখে দর্শকদের আনন্দ বাড়িয়ে দিতে তৈরি হচ্ছে একের পর এক নাটক ও টেলিফিল্ম। এই ঈদে নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করছেন রাজপুত্র ও অপসরী শিরোনামের নতুন একটি রোমান্টিক টেলিফিল্ম। এটার নাম হচ্ছে রাজকুমার ও অপসরী, ফারি হোসেনের লেখা একটি নাটক। এটা একদমই আমি যে জনরার কাজ করি, একদমই একটা লাভ স্টোরি, হাজব্যান্ড ওয়াইফের একটা সম্পর্কের গল্প এবং এই সময়ের গল্প। ট্রেন্ড আসছে যে ভিউয়ের যুগ, যদিও আমি কখনোই ভিউতে বিশ্বাসী না, আমার কোনো ভিউ নেই ধরেন, তো ভিউ আমাকে কখনোই টানে না। আমার কাছে মনে হয় ভালো গল্প, ভালো অভিনয়, ভালো নির্মাণ, ভালোবেসে যে কাজটা করা হয় সেখানেই আসলে দর্শক থাকবে এবং দর্শকদের ভালোবাসা, এটা হলো আমার জীবনের আসল শক্তি। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলেও এখনো চলছে লাইট ক্যামেরা অ্যাকশনের ব্যস্ততা। স্বামী স্ত্রীর সম্পর্কের গল্প নিয়ে তৈরি টেলিফিল্ম রাজপুত্র অপসরী, যেখানে মূল চরিত্রে অভিনয় করছেন জুনায়েদ বগদাদি ও পারশা ইভানা। অভিনেতা জুনায়েদ জানান টেলিফিল্মটা মূলত রোমান্টিক, সেই সঙ্গে কিছুটা সাইকোলজিক্যাল থ্রিলার ও কিছুটা হরর। আমার ক্যারেক্টার অর্ণব ক্যারেক্টার পার্সোনালি আমার ভালো লেগেছে, তার আইডিওলজি, তার সাইকোলজি। আর আমাদের নাটকটি বেসিক্যালি রোমান্টিক প্লাস হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিল, আংশিক হরর, এই 3টা জনরা। এটা আমার উপলব্ধি, আমি যখন গল্পটি পড়ি আমার এরকম মনে হয়। আর যদি গল্পের গভীরতা বলি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো অডিয়েন্সকে ওয়েট করতে হবে। আই থিঙ্ক যে আমাদের এই গল্পটা ভালো লাগবে। অন্যদিকে এবার ঈদুল আজহায় আসছে পারশা ইভানার বেশ কিছু কাজ, তার মধ্যে রাজপুত্র অপসরী অন্যতম। অভিনেত্রী জানান এই টেলিফিল্মের রোম্যান্সের পাশাপাশি টুইস্টও আছে। ঈদে মোস্ট প্রবাবলি 3টা নাটক মুক্তি পাবে যদি সব ঠিকঠাক থাকে। একটা করেছি আশিকুর রহমান ভাইয়ের এভাবেও ফিরে আসা যায়, ওটাতে আমার কোয়ার্টিস্ট ছিল তারেকা নাম স্যার এবং পলাশ। আর চয়নিকা দিরটা আজকে করছি, এটার নাম হচ্ছে রাজপুত্র ও অপসরীর গল্প। তো এটাতে আমার কোয়ার্টিস্ট হচ্ছে জুনায়েদ। তো এই 2টা এখন পর্যন্ত চলছে, আর একটার কাজ করব সামনে, ওটা এখনই ডিসক্লোজ করতে চাই না, আগে হোক তারপর বলবো। ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে রাজপুত্র অপসরী শিরোনামের এই টেলিফিল্মটি। ARM সাদাত, দেশ টিভি।
বৈষ্ণবী রক ফেস্ট 2024-এর প্রথম কনসার্টে অংশ নিয়ে শ্রোতাদের মন জয় করলেন বাংলাদেশের রক, হার্ড রক ও থ্রাশ মেটাল গানের গায়ক KHN। সম্প্রতি রাজধানীর আগারগাঁয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে KHN এর সাথে ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান এবং বাংলা ফাইভও দুর্দান্ত পারফর্ম করে। বিস্তারিত দেবরাই দীপ্তের রিপোর্টে। চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র নির্মাণের পাশাপাশি এবার রক ফেস্ট 2024 আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা বৈষ্ণবী। 29 মে বিকাল 4টায় ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রথম কনসার্টের আয়োজন করেন সংস্থাটি। এই কনসার্টে অংশ নিয়ে শ্রোতাদের মন জয় করলেন বাংলাদেশের রক, হার্ড রক ও থ্রাশ মেটাল গানের গায়ক KHN। এদিন তিনি তার রক উইংকে সাথে নিয়ে শোনালেন একে একে সুরঞ্জনা, শ্রেয়া, রক্ত গরম, সাদা কালো, দুঃখওয়ালা, মা, সুখসহ তার গাওয়া সেরা গানগুলো। এ সময় কণ্ঠশিল্পী KHN জানান, বৈষ্ণবী এই বছর রক ফেস্ট 2024-এর আয়োজন করেছেন। আমি তাদের হয়ে 8টি কনসার্টে অংশ নেব। প্রযোজনা সংস্থা হিসাবে সুস্বীকৃত, তো তারা এবছর রক ফেস্ট 2024-এর আয়োজন করেছে। আমি শিল্পী হিসাবে KHN তাদের সঙ্গে 8টি কনসার্টে অংশ নিব এরকমই একটা চুক্তি করেছি। তো এটা ভালো উদ্যোগ। আজকের প্রতিবাদ দেখছি প্রথম কনসার্টের যুদ্ধ শক্তির বিরুদ্ধে, এটাও এর মধ্যেও সিগনিফিক্যান্স আছে এই স্লোগানের মধ্যে। তো আমরা আজকে আশা করছি 12 থেকে 14টা গান পারফর্ম করব। ইতিমধ্যে আরও 3টি ব্যান্ড পারফর্ম করেছে, ভালো লাগছে। এরপর শ্রোতাদের উচ্ছ্বাস ও উন্মাদনা শেষে মঞ্চে চলে আসেন মিজান। তিনি তার স্বভাবসুলভ সেরা গানগুলো পরিবেশন করেন। এই সময় তিনি জানান, দিন দিন ওপেন এয়ার কনসার্টগুলো কমছে, তার মধ্যে বৈষ্ণবীর এমন উদ্যোগ প্রশংসনীয়। ব্যান্ড মিউজিক তো অ্যাকচুয়ালি এখন ওপেন এয়ার কনসার্টগুলো হচ্ছে না তেমন, বিভিন্ন কারণে। সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারেন, আবার সিকিউরিটি কিছু পারপাস আছে, এসব কারণে। এই জায়গাগুলো যখন সর্ট আউট হয়ে যাবে তো আস্তে আস্তে মনে করি যে, আমি বিশ্বাস করি যে পরিধি আস্তে আস্তে আরও বাড়বে কনসার্ট। বৈষ্ণবী রক ফেস্ট 2024-এর ঘোষণা অনুযায়ী 8টি কনসার্টের প্রথম কনসার্টে মিজান অ্যান্ড ব্রাদার্স এবং ব্যান্ডদল বাংলা ফাইভকে সম্মাননা স্মারক তুলে দেন সংস্থার CEO আয়েশা এরিন। প্রকৃতি বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে এমন প্রতিবাদ্যকে তুলে ধরে বৈষ্ণবী বাংলাদেশের মিউজিকের প্রসারে লড়াই করতে চায়, তা জানান দিয়ে পরের কনসার্টটি 21 জুন অনুষ্ঠিত হবে বলে ঘোষণাও রাখে প্রতিষ্ঠানটি। দেবরাই দীপ্ত, দেশ টিভি। দেশীয় সিনেমার পাশাপাশি বাংলাদেশের দর্শকদের অনেকটা অংশ জুড়ে আছে বলিউড প্রীতি। আর এই ভালোবাসাকে পুঁজি করে দেশের প্রেক্ষাগৃহে বেশ কয়েক বছর ধরে আসছে বলিউড সিনেমা। আর এবার এই তালিকায় এলো বলিউড সিনেমা মিস্টার এন্ড মিসেস মাহির নাম, যা 31 মে ভারত ও বাংলাদেশে একই দিনে মুক্তি পেয়েছে। বিস্তারিত দেবরাই দীপ্তর রিপোর্টে। গত কয়েক বছর ধরে বাংলা সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হলমুখী দর্শকের সংখ্যা। আর এই দর্শক ধরে রাখতে সিনেপ্লেক্স মালিকরা দেশীয় সিনেমার পাশাপাশি মুক্তি দিয়ে আসছে ভিন্ন দেশীয় সিনেমা। তবে গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে মিল রেখে একই দিনে মুক্তি পাচ্ছে বলিউডের বেশ কিছু সিনেমা। গত বছরে শাহরুখ খানের পাঠান সিনেমার মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়। এরপর একে একে মুক্তি পায় কিসিকা ভাই, কিসিকা জান, জওয়ান, এনিমেল, ডানকি ও ক্রু। এবার সেই তালিকায় যুক্ত হলো মিস্টার অ্যান্ড মিসেস মাহি। এই সিনেমাটি 31 মে ভারতের সঙ্গে মিল রেখে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দেশের প্রায় 26টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে এই সিনেমাটি। পর্দায় সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে বলিউড তারকা জাহ্নবী কাপুর ও রাজকুমার রাওকে। সিনেমার গল্পে উঠে আসবে একজন ব্যর্থ ক্রিকেটার মহেন্দ্রের গল্প। আর এই ব্যর্থ ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। পর্দায় এই ব্যর্থ ক্রিকেটারের স্ত্রী রূপে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। মহেন্দ্র ব্যর্থ ক্রিকেটার হলেও তার স্ত্রীর মধ্যে ক্রিকেট প্রতিভা খুঁজে পান। স্ত্রীকে ক্রিকেটার হতে উৎসাহিত করেন এবং তাকে প্রশিক্ষণও দেন। আর এভাবেই এগিয়ে চলে এই সিনেমার গল্প। বাংলাদেশে এই সিনেমাটি আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। মিস্টার অ্যান্ড মিসেস মাহি পরিচালনা করেছেন শরণ শর্মা। বিশ্বব্যাপী মোট 1000 স্ক্রিনে মুক্তি পাচ্ছে স্পোর্টস ড্রামার উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি। দেবরাই দীপ্ত, দেশ টিভি। দর্শক নন্দিত সিনেমা হাওয়াতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। তবে এই সিনেমা মুক্তির পর তেমন একটা জ্বলে উঠতে পারেননি তিনি।
এবার শোনা গেল ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন হাওয়া খ্যাত এই অভিনেত্রী। বিস্তারিত দেবরাই দীপ্ত রিপোর্টে। অভিনয়ের জগতে নাজিফা তুষি নামটি এখন বেশ পরিচিত, কেননা তার বেশ কিছু সিনেমা এরই মধ্যে পেয়েছে দর্শকপ্রিয়তা। হাওয়া সিনেমা দিয়ে জনপ্রিয়তা পাওয়া নাজিফা তুষি এবার আলোচনায় শাকিব খানের নায়িকা হিসেবে। ক্যারিয়ারের শুরু থেকে বেছে বেছে মানসম্পন্ন কাজগুলো করতে পছন্দ করেন এই অভিনেত্রী। হাওয়ায় যেমন ঝড় তুলেছিলেন তুষি, শাকিব খানের পরবর্তী সিনেমাতেও তেমনি ঝড় তুলতে যাচ্ছেন এই অভিনেত্রী, এমন খবরই এখন চারদিকে। বাজারে খবর রটেছে ভার্সিটাল মিডিয়ার পক্ষ থেকে শুটিংয়ের সব প্রস্তুতি নেওয়া হয়েছে, শুধু অপেক্ষা শাকিবের শিডিউলের। অন্যদিকে প্রযোজক আরশাদ আদনান নাকি এই সিনেমার মাধ্যমে হচ্ছেন পরিচালক, এমন কথাও শোনা যাচ্ছে। তবে চারিদিকে যখন এমন গুঞ্জন, তখন এই সিনেমার নায়িকা হিসেবে এসেছে যার নাম, সেই নাজিফা তুষি নাকি জানেন না এই বিষয়ে। সেই সঙ্গে তার সঙ্গে নাকি কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আর এমন গুঞ্জন ছড়ানোয় অনেকটাই চটেছেন এই অভিনেত্রী। এদিকে 2014 সালে নাজিফা তুষি লাক্স তারকা প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ নির্বাচিত হন। এরপর নাম লেখানে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। টিভি অনুষ্ঠান সঞ্চালনা করলেও টিভি নাটকে অভিনয় করেননি, বরং সিনেমাকেই মূল ফোকাস করে কাজ শুরু করেন। 2016 সালে আইসক্রিম সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তুষির, আর এই সিনেমার পরিচালনায় ছিলেন রেদওয়ান রনি। এরপর দীর্ঘ বিরতি নিয়ে নেটওয়ার্কের বাইরে ওই ফিল্মে অভিনয় করেন। এ দুটো ফিল্ম মুক্তির পর বেশ প্রশংসায় ভাসেন তুষি। দেবরাই দীপ্ত, দেশ টিভি। আমি তো প্রিন্সেস। সংবাদ রাতের এই পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশ ত্যাগের আগে বেনজিরের সরিয়ে নেওয়ার সম্পদের তথ্য জানতে বিএফআইইউকে দুদকের চিঠি, বর্তমান অবস্থান জানে না সরকার। আনারের লাশ গুমে জড়িত সিয়াম নেপালে আটক, ফিরিয়ে আনতে কাঠমান্ডুতে ঢাকার গোয়েন্দারা, শাহিনকে ফেরাতে ইন্টারপোলকে চিঠি। এবং কাল শুরু টি-20 বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে লড়বে যুক্তরাষ্ট্র কানাডা। প্রস্তুতি ম্যাচে রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।